প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস উড়াল পঙ্খির দ্বিতীয় খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। মুহিব তার 4 বছরের বেকার জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছে। প্রতিটা ইন্টারভিউর চেহারা একই। দ্য এরন্সে সে 4 মাস আগে একবার ইন্টারভিউ দিয়েছে। তার দ্বিতীয়বার ডাক পড়েছে। দ্বিতীয়বার ডাকের অর্থ কি এই যে চাকরি হবে? মুহিবের তা মনে হয় না। তার ধারণা এই কোম্পানির কোনো কাজকর্ম নেই। কোম্পানির ডিরেক্টররা 4-5 বার করে ইন্টারভিউ নিয়ে কাজ দেখাচ্ছেন। প্রথমবার ইন্টারভিউ মোটেই ভালো হয়নি। সে কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি। এক ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করলেন, মর্মাহত শব্দটার মানে কি? বাংলায় কথা বলার সময় আমরা প্রায় বলি, এই ঘটনায় আমি মর্মাহত, অর্থাৎ সে মর্মে আহত। মর্ম জিনিসটা কি? মুহিব শুকনা গলায় বলেছিল, জানি না স্যার। মর্ম কি তুমি জানো না? জি না স্যার। তোমার কোনো অনুমান আছে? তোমার কি মনে হয় মর্ম কি? আমার ধারণা মর্ম হলো মন। মন মানে কি? মুহিব অস্বস্তির সঙ্গে বলল, মন হলো চেতনা। ইন্টারভিউ বোর্ডে সবাই হো হো করে হাসতে শুরু করলো। তাদের ভাব এরকম যেন জীবনে এত হাসির কথা কেউ শুনেনি। তখন চার্লি চ্যাপলিন বাবাজি গম্ভীর গলায় বললেন, আপনার নাম মুহিব। মুহিব নামের অর্থ কি? মুহিব বলল, মুহিব নামের অর্থ প্রেমিক। আবারও হাসি শুরু হলো। এইখানেই তার ইন্টারভিউর সমাপ্তি। বলা যেতে পারে হাস্যকর সমাপ্তি। এ ধরনের ইন্টারভিউর পর আবারও তাকে কেন ডাকা হলো সে জানে না। জানার দরকারও নেই। তার জীবনটা একটা রুটিনের ভেতর পড়ে গেছে। এই রুটিনে মাঝে মধ্যে তাকে ইন্টারভিউ দিতে হবে। সে দিয়ে যাচ্ছে। ব্যাস। মাঝারি ধরনের ঠান্ডা ঘরে মুহিব বসে আছে। ঘরে এসি চলছে। দরজা জানালা সবই বন্ধ। মুহিব ছোটখাটো এক ভদ্রলোকের সামনে বসে আছে। ভদ্রলোকের বয়স 50-এর উপর বলে মনে হচ্ছে। কত উপরে তা ধরা যাচ্ছে না। ভদ্রলোকের চেহারা শান্ত, তাকানোর ভঙ্গি শান্ত। কিছু কিছু মানুষ আছে প্রবল ঝড়ঝঞ্ঝার সময়ও যাদের দেখে মনে হয় বেশ শান্তিতে আছেন। ভদ্রলোক ওই টাইপের। তিনি সম্ভবত মুহিবের ইন্টারভিউ নেবেন। এই ভদ্রলোক কি প্রথম ইন্টারভিউর সময় ছিলেন? মুহিব মনে করতে পারছে না। মনে হয় ছিলেন না। থাকলে চেহারা মনে থাকত। ভদ্রলোক একাই মনে হয় ইন্টারভিউ নেবেন। প্রথম প্রশ্নটা কি হবে? আপনার নাম? বেশিরভাগ সময় এই প্রশ্ন দিয়ে শুরু হয়। দ্বিতীয় প্রশ্ন, এই নামের অর্থ কি? নামের অর্থ শুনে তিনি হাসাহাসি শুরু করবেন না তো? এইবার নামের অর্থ জিজ্ঞেস করলে ভুল অর্থ বলতে হবে। নামের অর্থ প্রেমিক না বলে সে বলবে সন্দেহকারী। মুহিবের সামনের ভদ্রলোক রিভলভিং চেয়ারে বসে আছেন। যারা রিভলভিং চেয়ারে বসে তারা সারাক্ষণ এই চেয়ার নিয়ে কিছু নড়াচড়া করে। এই ভদ্রলোক তা করছেন না। প্রশ্ন করবার সময় হয়তো করবেন। মুহিব প্রথম প্রশ্নের জন্য অপেক্ষা করছে। ঘরটা বেশি ঠান্ডা, রীতিমতো শীত করছে। হয়তোবা বাইরে বৃষ্টি পড়ছে। বাইরের আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে এসি বসানো ঘর বরফ শীতল হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানতে পারলে ভালো হতো। ঝুম বৃষ্টি হলে যেতে হবে নোরার কাছে। মুহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ইন্টারভিউ শেষ করে ঘর থেকে বের হয়ে সে দেখবে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। রাস্তায় হাঁটু পানি। যদি সেরকম হয় সে যে কাজটা করবে তা হলো রিক্সা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে চলে যাবে। সেখানে কদম ফুল বিক্রি হয়। নোরার জন্য কিছু কদম ফুল কিনতে হবে। সিডি কিনতে হবে। সিডির নাম উড়াল পঙ্খী। উড়াল পঙ্খী মানে কি? যে পাখি উড়ছে সেই পাখি? তাহলে বসে আছে যে পাখি তারে কি বলা হবে? বসাল পঙ্খী? মাই গড, মস্ত একটা ভুল হয়ে গেছে তো। মার জন্য ডিভিডি ভাড়া করে আনা হয়নি। আজ রাতে বাসায় ফিরতে তার দেরি হবে। মা ছটফট করতে থাকবে ছবির জন্যে। ছবির নাম কয়লা। আপনার চোখে কি হয়েছে? মুহিব অন্য কিছু ভাবছিল বলেই হয়তো প্রশ্ন শুনে চমকে গেল। তার বুক ধরফর করে উঠল। মনে হলো প্রশ্নটা খুবই কঠিন। এত কঠিন প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। তার চোখ যে ফুলে বন্ধ হয়ে আছে এটাও তার মনে ছিল না। মুহিব হড়বড় করে বলল,
স্যার, চোখে কি হয়েছে আমি জানি না। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি এই অবস্থা। চোখ উঠেনি তো? বুঝতে পারছি না স্যার। ভদ্রলোক রিভলভিং চেয়ার সামান্য ঘুরালেন, শান্ত গলায় বললেন, 1971 সনে সারা বাংলাদেশে চোখ উঠা রোগ হয়েছিল। এমন কোনো মানুষ ছিল না যার এই রোগ হয়নি। রোগটার নাম দেয়া হয়েছিল জয় বাংলা রোগ। হ্যাঁ, এমন প্রায় হয়েছে এই রোগে আক্রান্ত পাকিস্তানি মিলিটারিও চোখ লাল করে তাকিয়ে আছে। আবার যে মুক্তিযোদ্ধাকে সে গুলি করে মারার জন্য ধরে নিয়ে এসেছে, সেও চোখ লাল করে মিলিটারির দিকে তাকিয়ে আছে। মুহিব চুপ করে আছে। এই গল্পটা শুনে তার কি রিয়াকশন হওয়া উচিত সে বুঝতে পারছে না। সে কি হাসবে? এটা কি হাসির গল্প? মুহিব বলল, স্যার, আমার জন্ম 1971-এর পরে। সেটা জানি, জন্ম তারিখ অ্যাপ্লিকেশন ফর্মে লেখা আছে। আমি আপনার ফাইল পড়ে দেখলাম। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কলামে আপনি লিখেছেন আপনার কোনো প্রতিভা নেই। আমি প্রতিভাশূন্য মানুষ। আপনার কি সত্যি ধারণা আপনার কোনো প্রতিভা নেই? জি স্যার, আমার নিজের এবং আমার বন্ধু বান্ধবদের আমার সম্পর্কে এই ধারণা। একজন প্রতিভাশূন্য মানুষকে আমরা চাকরি দেব কি জন্যে? চাকরি করার জন্য প্রতিভার দরকার হয় না স্যার। কিসের দরকার হয়? বুদ্ধির দরকার। আমার বুদ্ধি আছে, আমি পরিশ্রম করতে পারি। বুদ্ধি আছে? জি স্যার, আছে। আমরা দুজনকে রিক্রুট করেছি, একজন ছেলে, একজন মেয়ে। আপনি দুজনের মধ্যে একজন। কি কারণে আপনাকে রিক্রুট করা হয়েছে সেটা অনুমান করে বলুন, দেখে আপনার বুদ্ধি আছে কিনা। মুহিব সহজ ভঙ্গিতে বলল, আমাকে চাকরি দেবার আলাদা কোনো কারণ নেই। আমার ধারণা আমাকে আপনারা দিয়েছেন কারণ আমার চেহারা সুন্দর। আপনার ধারণা ঠিক আছে, আপনার বুদ্ধি ভালো। অফিসে কিছুক্ষণ অপেক্ষা করুন, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে হাতে নিয়ে যান। আগামী মাসের 1 তারিখে চাকরিতে জয়েন করতে পারেন। ওয়েলকাম টু দ্য এরন্স। ভদ্রলোক হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছেন। মুহিবের ইচ্ছে করছে হ্যান্ডশেক না করে ভদ্রলোকে পা ছুঁয়ে সালাম করতে। সবচেয়ে ভালো হয় সে যদি কার্পেটের উপর হামাগুড়ি দিয়ে ভদ্রলোকের দিকে এগিয়ে যায়। ভদ্রলোকের পায়ে কিছুক্ষণ মুখ ঘষা যেতে পারে। কুকুররা মনিবের কাছে গেলে কোলে ওঠার জন্যে এরকম করে। মুহিব ম্যানেজার সাহেবের ঘরে বসে আছে। এই ঘরে বড় বড় জানালা খোলা, পর্দা একপাশে টেনে দেয়া। দোতলার এই ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে। মুহিব জানালা থেকে চোখ ফেরাতে পারছে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার উচিত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়া, ভিজতে ভিজতে নোরাদের বাড়ি চলে যাওয়া। কিছু কিছু বৃষ্টি আছে দেখলেই ভিজতে ইচ্ছে করে। এখন সেই ধরনের বৃষ্টি হচ্ছে, অথচ তাকে ম্যানেজার সাহেবের ঘরে বসে থাকতে হচ্ছে। তার সময় কাটছে না। ম্যানেজার ভদ্রলোক স্বল্পভাষী। একবার শুধু বললেন, আপনি কবে জয়েন করবেন? মুহিব বলল, জানি না। ব্যাস, এই পর্যন্তই কথা। ম্যানেজার একজন বেয়ারাকে চোখের ইশারায় কি যেন বলল। সে মুহিবকে 1 কাপ চা দিয়ে গেল। চাটা খেতে ভালো, সুন্দর গন্ধ। এরকম চা পরপর 2 কাপ খেতে হয়। কিন্তু দ্বিতীয় কাপ চায়ের কথা তার বলতে ইচ্ছা করছে না। মুহিব ভেতরে ভেতরে টেনশন বোধ করছে। তার মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পেতে বৃষ্টি থেমে যাবে। আকাশে অবশ্যই ঘন কালো মেঘ এখনো আছে। যেভাবে বৃষ্টি পড়ছে, আকাশের সব মেঘ ধুয়ে মুছে চলে যাবে। মুহিব চেয়ার ছেড়ে জানলার পাশে দাঁড়ালো। আকাশের দক্ষিণ দিকটা নজর করে দেখতে হবে। দক্ষিণের সমুদ্র থেকে মেঘের সাপ্লাই যদি ঠিক থাকে, তাহলে বৃষ্টি আরও ঘন্টা 2 থাকবে। রাতে দেখা স্বপ্নটা মনে পড়েছে। তার মানে দুপুর হয়ে গেছে। রাতের স্বপ্ন তার সবসময় দুপুরে কেন মনে পড়ে? ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে জেনে নেবে। মুহিব সাহেব? জি। নিন, এইখানে সই করে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিন। কংগ্রাচুলেশনস। মুহিব অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিল। অতি দ্রুত চোখ বোলালো। অবিশ্বাস্য মনে হচ্ছে। বেসিক পে 10,000 টাকা, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স সব মিলিয়ে 15,600। প্রবেশনারি পিরিয়ড পার করলে রেগুলার পে স্কেল শুরু হবে। রেগুলার পে স্কেলটা কত? প্রবেশনারি পিরিয়ডটাই বা কতদিনের? বৃষ্টি পড়া বন্ধ হয়নি, বরং বৃষ্টির জোর আরও বেড়েছে। মনে হচ্ছে পুরো ঢাকা শহর আজ বৃষ্টির পানিতে তলিয়ে যাবে।
নোরাদের বাড়ির গেটের দারোয়ানের নাম ইস্কান্দার। নোরা এই নাম সংক্ষেপ করে নিয়েছে। সে ডাকে ইস। ইস্কান্দার থেকে ইস, কান্দর বাদ। নোরা যখন বলে ইস ভাই, ছুটে চলে যান। খুব ঠান্ডা দেখে এক বোতল স্প্রাইট নিয়ে আসুন। গেট খোলা থাকুক। 5 মিনিটের বেশি তো আপনার লাগবে না। এই 5 মিনিটে ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা কম। ইস ভাই নিতান্তই অনিচ্ছার সঙ্গে যায়। ইস ভাইয়ের বয়স 60-এর কাছাকাছি। দীর্ঘ 30 বছর সে নোরাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। গেট থেকে সামান্য দূরে গেলে সে মনে হয় অস্থির বোধ করে। হয়তো নিজেকে সে গেটের অংশ বলেই এখন ভাবে। তুমুল বৃষ্টির মধ্যেও ইস্কান্দরকে দেখা গেল ছাতা মাথায় দিয়ে টুলের উপর বসে আছে। মুহিব গেটের ওপাশ থেকে আনন্দিত স্বরে বলে, হে ইস ভাইয়া, গেটটা খুলুন। ইস্কান্দর তাকালো, রাগী গলায় বলল, আমার ইস ভাইয়া ডাকবেন না। আমার পিতামাতা আমার একটা নাম দিয়েছিল। মুহিব বলল, সরি, আর ডাকবো না, গেটটা খুলুন। ইস্কান্দার মুহিবের উপর থেকে মুখ ফিরিয়ে বলল, গেট খোলা যাবে না। যাবে না কেন? আবার বাড়িতে নাই। মুহিব পরিষ্কার বুঝতে পারছে এটা একটা মিথ্যা কথা। ইস ভাইয়া ডাকায় দারোয়ান রেগে গেছে। দারোয়ানদের রাগের দৌড় গেট পর্যন্ত বলেই গেট খোলা হচ্ছে না। মুহিব বলল, ইস্কান্দার শুনুন, আমি আপনার আপার কাছে এসেছি এটা আপনাকে কে বলল? আমি নোরার বাবার সঙ্গে কথা বলার জন্য এসেছি। উনি কি বাসায় আছেন? আছেন। উনাকে খবর দিন। মুহিবের ধারণা ছিল এই কথায় দারোয়ানের হুঁশ হবে, সে গেট খুলে দেবে। মিনমিনে গলায় বলবে, আপা বাসায় আছে, আমার ইয়াদ ছিল না, আসেন ভিতরে আসেন। সেরকম কিছু ঘটল না। দারোয়ান টুল ছেড়ে ভেতরের দিকে চলে গেল। মুহিবের বুক ঈষৎ কেঁপে গেল। সত্যি কি নোরা বাড়িতে নেই? দারোয়ান কি নোরার বাবাকে খবর দিতে গেছে? মুহিবের হাতে 7টা দোলন চাপা। প্রবল বৃষ্টিতেও ধপধপে সাদা ফুলগুলির কিছু হয়নি, বরং সে নিজে চুপসে গেছে। ঠান্ডায় শরীর কাঁপছে। আয়নার সামনে দাঁড়ালে হয়তো দেখা যাবে ঠান্ডা এবং বৃষ্টির পানিতে তার ঠোঁট নীলচে হয়ে গেছে। নোরার সিডি কেনা হয়নি। প্রধান কারণ টাকা ছিল না। সিডি না কেনাই ভালোই হয়েছে। এই বৃষ্টিতে সিডি বাঁচানোর কোনো উপায় থাকতো না। দারোয়ান ফিরে এসেছে, গেট খুলছে। তার চোখ মুখ কঠিন হয়ে আছে। সে মুহিবের দিকে না তাকিয়েই বলল, আসেন, বড় সাহেব আপনাকে যেতে বলেছেন। মুহিব বলল, সে কি? নোরার বাবার সঙ্গে মুহিবের কখনো দেখা হয়নি। ভদ্রলোকের এমন অবস্থা যে 12 মাসের মধ্যে 13 মাসই থাকেন দেশের বাইরে। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচির মতো অবস্থা। মাঝে মাঝে মেয়েকে ছবি পাঠান। ছবির পিছনে ছবি সম্পর্কে বর্ণনা থাকে। মুহিব ভদ্রলোককে প্রথম দেখে এরকম একটা ছবিতে, লম্বা ফর্সা এবং মাথা ভর্তি আইনস্টাইনের মতো ঝাঁকড়া চুলের এক ভদ্রলোক কালো রঙের একটা পাথর হাতে দাঁড়িয়ে আছেন। পাথরের দিকে তাকিয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে। যেন এটা কালো পাথর না, এটা তাজমহল। বনসাই করে ছোট করা হয়েছে। ছবির উল্টা পিঠে ইংরেজিতে লেখা, মা নোরা, যে পাথর হাতে আমি দাঁড়িয়ে আছি এটা কোনো সাধারণ পাথর না, এটা একটা মেটিওরাইট। অতি দূর কোনো নক্ষত্রপুঞ্জ থেকে এটা পৃথিবীতে এসে পৌঁছেছে। ভালো থেকো। নোরার বাবা নাজমুল করিম সাহেব মুহিবকে দেখে চিন্তিত গলায় বললেন, এ কি, তোমার এ কি অবস্থা? কতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছ? দাঁড়াও দাঁড়াও, আমি টাওয়েল নিয়ে আসি। আগে মাথাটা মুছো। ইস্কান্দার আমাকে বলেছে তুমি নোরার বন্ধু। তোমার সঙ্গে আলাপ পরিচয় করব। তার আগে ভেজা কাপড় বদলাও। একেবারে নতুন, ব্যবহার করা হয়নি এমন এক সেটের কাপড় দিলে তোমার কি পরতে আপত্তি আছে? মুহিবের খুব অদ্ভুত লাগছে। সে বসে আছে নোরার বাবার পাশে। তার গায়ে এই ভদ্রলোকের পায়জামা পাঞ্জাবি। তাদের দুজনের হাতে চায়ের কাপ। তোমার নাম মুহিব? জি স্যার। স্যার বলছো কেন? মুহিব হকচুকিয়ে গেল। আসলেই তো, সে স্যার বলছে কেন? ইন্টারভিউ দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে বলেই কি স্যার বলছে, নাকি এই ভদ্রলোককে তাদের কলেজের কোনো স্যারের মতো লাগছে? একজনের সঙ্গে অবশ্যই মিল পাওয়া যাচ্ছে। আনন্দমোহন কলেজের ইতিহাসের স্যার কুমুদবাবু। ছাত্ররা সবাই তাকে ডাকত সেন্ট স্যার। উনি গায়ে সেন্ট না মেখে বাসা থেকে বের হতেন না। পোশাকে আশাকে ফিটফাট বাবু। ভদ্রলোক হঠাৎ পাগল হয়ে গিয়েছিলেন।
সম্পূর্ণ নগ্ন হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেন। কাউকে চিনতে পারতেন না, তবে ছাত্রদের দেখলেই চিনতেন। গল্প করার জন্য খুব আগ্রহ নিয়ে এগিয়ে যেতেন। মুহিবের সঙ্গে একদিন দেখা। তিনি হাসি হাসি মুখে এগিয়ে এলেন, কোমল গলায় বললেন, তোমার নাম মুহিব না? মুহিব বলল, জি স্যার। সেকেন্ড ইয়ার? জি স্যার। রোল 33? জি স্যার। দেখেছ, সব মনে আছে। পাগলদের কিছুই মনে থাকে না, আমার সবই মনে আছে। ভালো আছো বাবা? জি স্যার। তুমি আমাকে 1 শিশি সেন্ট কিনে দিতে পারবে? অন্য কোনো কিছুর অভাব বোধ করছি না। কাপড় ছাড়া ঘুরে বেড়াচ্ছি, তাতেও তেমন অসুবিধা হচ্ছে না, তবে সেন্টের অভাবটা খুব বোধ করছি। স্যার, আমি এক্ষুনি সেন্ট কিনে নিয়ে আসছি। আমি তো সবসময় হাঁটাহাঁটির মধ্যে থাকি, আমাকে খুঁজে নাও পেতে পারো। সেন্টটা কিনে তুমি আমার মার হাতে দিয়ে এসো। বাসা চিনো তো? বকুল গাছওয়ালা বাড়ি? জি স্যার, বাসা চিনি। মুহিব সেদিনই সেন্ট কিনেছিল, দামি সেন্টই কিনেছিল। কুমুদ স্যারকে সেই সেন্ট দেয়া হয়নি, কারণ স্যারের মা পুরনো বাসায় ছিলেন না। উনি কোথায় গিয়েছেন কেউ বলতেও পারল না। সেন্টটা মুহিবের কাছে এখনও আছে। নোরার বাবা বললেন, কি চিন্তা করছো? মুহিব চমকে উঠে বলল, কিছু চিন্তা করছি না। তিনি হাসি হাসি মুখে বললেন, নোরা হঠাৎ করে বলল, ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে লং ড্রাইভে গেলে নাকি খুব মজা হবে। তুমি আমার মেয়ের বন্ধু, তার নেচার তো জানোই। যেই তার মাথায় চিন্তাটা এলো, অমনি টেলিফোন করে বন্ধু বান্ধব জোগাড় করলো, মাইক্রোবাস নিয়ে বের হয়ে গেল। তোমাকে টেলিফোন করেনি? জি না। তোমার হাতের ফুলগুলি দোলন চাপা না? জি। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমি আমার মেয়ের নাম দোলন চাপা রাখতে চেয়েছিলাম। মেয়ের মা বলল, দোলন চাপা শুনলেই কবি নজরুলের বইয়ের কথা মনে হবে, সঙ্গে সঙ্গে চোখে ভাসবে কবির ঝাঁকড়া চুল ভর্তি ছবি। আমি রাখবো আমার মেয়েকে, চোখে ভাসবে কবি নজরুলের ছবি, তা হবে না। শেষে ডিসিশন পাল্টে ইবসেনের চরিত্রের নামে নাম রাখলাম, নোরা। নোরা নামটা তোমার কেমন লাগে? সুন্দর। নোরা সুন্দর নাকি দোলন চাপা সুন্দর? দোলন চাপা সুন্দর। নোরার আরেকটা খাস বাঙালি নাম আছে, সেটা জানো? গানের ক্যাসেট বা সিডি যা বের হয় সেখানে তার বাংলা নামটা থাকে। জানো বাংলা নামটা? হ্যাঁ জি, চন্দ্রাবতী। চন্দ্রাবতী নামের অর্থ জানো? জি না। চন্দ্রাবতী নামের অর্থ হলো চাঁদের সখী। নোরার একটা আরবি নামও আছে, আরবি নামটা আমার মা রেখেছিলেন, ওয়ামিয়া। এই নামের অর্থ হলো বৃষ্টি। মানুষের স্বভাবের উপর নামের প্রভাব পড়ে, এই কথাটা মনে হয় সত্যি। বৃষ্টি নাম রাখার জন্যেই বোধহয় বৃষ্টি হলে আমার মেয়ের মাথা খারাপের মতো হয়ে যায়। মুহিবের ঝিমুনি ধরে গেছে। নোরার বাবারও মনে হচ্ছে কথা বেশি বলার অভ্যাস, তিনি ক্রমাগতই কথা বলে যাচ্ছেন। এখন আর তার কথা মুহিব মন দিয়ে শুনছে না। সন্ধ্যা হয়ে গেছে, ঘর অন্ধকার। মুহিবের ধারণা কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়বে। মুহিব। জি। তুমি করো কি, পড়াশোনা? পড়াশোনা শেষ করেছি, আমি বেকার। ও আচ্ছা। মুহিবার মনে হলো সে নিজে ঘুমের মধ্যে কথা বলছে। সে বেকার না, তার পকেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, ভিজে ন্যাতন্যাতে হয়ে গেছে, তাতে কি? সে কি ভুলটা শুদ্ধ করবে? বলবে যে সে এখন অ্যারন্স ইন্টারন্যাশনাল নামের মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে? থাক, দরকার কি? মুহিব। জি স্যার। নোরার বন্ধু বান্ধবদের আমি খুব পছন্দ করি। হ্যাঁ, কেন জানো? জি না। পছন্দ করি কারণ বেশিরভাগ সময় আমি দেশের বাইরে থাকি। নোরাকে ঘিরে একগাদা বন্ধু বান্ধব আছে, এটা ভেবে নিশ্চিন্ত বোধ করি। আমি কি বলার চেষ্টা করছি তুমি বুঝতে পারছো? জি পারছি। তোমাদের বাসা কোথায়? ঝিকাতলা। নিজেদের বাড়ি? আমার বড় চাচার বাড়ি, সবাই একসঙ্গে থাকি।
ভালো তো, জয়েন্ট ফ্যামিলি উঠেই গেছে। বাবা মা বেঁচে আছেন? জি। শুনতেই তো ভালো লাগছে। পিতা মাতা পুত্র কন্যা সব এক ছাদের নিচে। মুহিব ঘুম ঘুম গলায় বলল, বাবা আমাদের সঙ্গে থাকেন না, আলাদা থাকেন। কেন? উনাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। উনি এখন আর আমাদের পরিবারের সদস্য না। বলতে বলতে মুহিব আরাম করে ঘুমিয়ে পড়ল। মুহিবের বাবা শামসুদ্দিন সাহেব পল্লবীতে থাকেন। 2 কামরার ঘর, পেছনে বারান্দা আছে। টিনের ছাপড়া দিয়ে বারান্দা ঢাকা। সেখানেই রান্নার ব্যবস্থা। গ্যাসের কারবার নেই, রাঁধতে হয় কেরোসিনের চুলোয়। সেটা শামসুদ্দিন সাহেবের জন্য কোনো ব্যাপার না। তিনি একা মানুষ, বিশাল বাড়ি দিয়ে তিনি কি করবেন? তার দরকার ঘুমাবার জন্য একটা জায়গা, মাথার উপর ফ্যান। তিনি গরম একেবারে সহ্য করতে পারেন না। শীতের সময়ও ফ্যান ছেড়ে রাখতে হয়। তার জন্য সবচেয়ে সুবিধা হতো যদি 1 কামরার একটা ঘর হতো। ঘরের এক কোণায় রান্নার ব্যবস্থা থাকবে। টুক করে পানি গরম করে 1 কাপ চা খেয়ে ফেলা, 1 মুঠ চাল 1 মুঠ ডাল দিয়ে খিচুড়ি, রান্নার শেষ পর্যায়ে চায়ের চামচে 1 চামচ ঘি। ব্যাস, ফুরিয়ে গেল। 1 কামরার একটা ঘরই তার জন্য যথেষ্ট ছিল। এখন যে বাড়িতে আছেন সেটাও খারাপ না। ফ্ল্যাট বাড়ি না, আলাদা বাড়ি। মাথার উপর টিনের ছাদ। রাতে টিনের চালে যখন বৃষ্টি হয়, অদ্ভুত ভালো লাগে। জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারলে খারাপ হতো না। সেটা সম্ভব হচ্ছে না। বাড়ি ছেড়ে দিতে হবে। খুপড়ে খুপড়ে টিনের বাড়ি সব উঠে যাচ্ছে। বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে। লিফট থাকবে, আলাদা জেনারেটর থাকবে। সব ভাড়াটেদের বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়েছে। বাড়ি ছাড়ার শেষ সময়ও পার হয়ে গেছে। বেশিরভাগই চলে গেছে। শামসুদ্দিন সাহেব যেতে পারেননি। তিনি বাড়ি খুঁজে পাচ্ছেন না। বৃদ্ধদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। বাড়িওয়ালার চোখ বড় বড় করে বলে, একা থাকবেন? আপনার ফ্যামিলি মেম্বাররা কোথায়? তারা ঢাকায়। তাদের সাথে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না বলে আমি আলাদা থাকি। অ্যাডজাস্টমেন্ট হয় না কেন? শামসুদ্দিন সাহেব ধাঁধায় পড়ে যান। কি জবাব দেবেন বুঝতে পারেন না। অ্যাডজাস্টমেন্ট কেন হয় না এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলাপ করার কিছু নেই। ব্যাপারটা পুরোপুরি ব্যাখ্যা না করলে বাড়ি পাওয়াও যাবে না। বাড়িওয়ালাকে সন্তুষ্ট করতে হবে। আপনি করেন কি? মানে আপনার সোর্স অফ ইনকাম কি? কোচিং সেন্টারে পড়াই। কি পড়ান? ইংরেজি পড়াই। আমি একটা বেসরকারি কলেজে ইংরেজি শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। আপনি যে একা থাকবেন, অসুখ বেসুখ হলে আপনাকে দেখবে কে? মেজাজ খারাপ হবার মতো প্রশ্ন। আমাকে কে দেখবে সেটা আমার ব্যাপার। তোমার মাসে মাসে ভাড়া পেলেই তো হলো। বাড়িওয়ালাকে এই ধরনের কথা বলা যায় না। বাড়ি ভাড়া নেবার আগে বাড়িওয়ালার মন জুগিয়ে কথা বলতে হয়। স্রোতের পাঙ্গাস হতে হয়। স্রোত যেদিকে, পাঙ্গাস মাছ সেদিকে। বাড়িওয়ালা স্রোত, ভাড়াটে পাঙ্গাস। শামসুদ্দিন সাহেব যথেষ্টই ঝামেলায় পড়েছেন। কেউ তাকে বাড়ি ভাড়া দেবে এরকম মনে হচ্ছে না। শেষ পর্যন্ত হয়তো সস্তা ধরনের কোনো হোটেলে মাসকাবারি বন্দোবস্তে যেতে হবে। এটাও খারাপ না। হোটেলে থাকা মানেই লোকজনের মধ্যে থাকা, বয় বাবুর্চির আনাগোনার মধ্যে থাকা। কোথাও টেলিফোনের দরকার পড়ল, ম্যানেজারের অফিস থেকে টেলিফোন। শরীরও এখন ভালো যাচ্ছে না। কথা নেই, বার্তা নেই, হুট করে রাত দুপুরে 102, 103 জ্বর। এ ধরনের পরিস্থিতিতে বয়কে খবর দিলে মাথায় এসে পানি ঢালবে। 5-10 টাকা বকশিশ ধরিয়ে দিলেই হলো। তিনি এখনো হোটেল খোঁজা শুরু করেননি। রোজই ভাবেন আগামীকাল থেকে শুরু হবে। ইত্তেফাক পত্রিকায় 600 টাকা খরচ করে একটা বিজ্ঞাপন দিয়েছেন। তাতে কিছু হয় কিনা সেটা দেখে জোরে সোরে হোটেল ঘর খোঁজা শুরু করবেন। ইত্তেফাকের বিজ্ঞাপনটা এরকম: লজিং চাই, ইংরেজি ভাষা ও সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষক, থাকা খাওয়ার বিনিময়ে লজিং চাই। এখনো কোনো জবাব আসেনি। ঢাকা শহরের লোকজন ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর ব্যাপারে আগ্রহী, তবে ঘরে টিচার রাখতে আগ্রহী না। ঘরে লজিং রাখার ব্যাপার মনে হয় ঢাকা শহরের লোকজন ভুলে গেছে। লজিং শব্দটা এসেছে লজ থেকে। তাড়াতাড়ি কোনো একটা লজিংয়ের ব্যবস্থা হলে ভালো হয়, কারণ কোচিং সেন্টারে কিছু সমস্যা হয়েছে।
কোচিং সেন্টারের মালিক চ্যাংড়া এক ছেলে মাসখানেক আগে তাকে ডেকে নিয়ে মুখ চোখ কুঁচকে বলল, শামসুদ্দিন সাহেব, আপনি দাড়ি রেখেছেন কেন? এখন তো আপনাকে দেখে মনে হয় মাদ্রাসার শিক্ষক। ছাত্রদের পড়াবেন ইংরেজি, গেট আপে স্মার্টনেস থাকবে। মুখ ভর্তি যদি মাওলানার মতো দাড়ি থাকে তাহলে চলবে কিভাবে? আজ দাড়ি রেখেছেন, পরশু থেকে ধরবেন লম্বা আচকান, তারপর চোখে দেবেন সুরমা, কয়েকদিন পর মাথায় বেতের গোল টুপি। ভাই, আমার তো ব্যবসা করতে এসেছি, আমাদের শোষা থাকতে হবে, থাকতে হবে না? শামসুদ্দিন সাহেব বললেন, জি থাকতে হবে। ব্যক্তিগতভাবে আপনি যত ইচ্ছা ধর্মকর্ম করেন, আমার কোনো সমস্যা নাই। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। 2 বছর আগে ওমরা হজ করে এসেছি। বুঝতে পারছেন কি বলার চেষ্টা করেছি? কিছু না বুঝে শামসুদ্দিন সাহেব বললেন, জি বুঝতে পেরেছি। আপনার বয়সও হয়েছে, আপনি লোডও ঠিকমতো নিতে পারছেন না। আমার দরকার এনার্জেটিক লোক, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আপনার টিচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি শুনেছি আপনি ভালো শিক্ষক, কিন্তু বয়সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। শামসুদ্দিন সাহেব বেশ কয়েকবার মাথা নেড়ে বললেন, জি জি জি। এইসব লক্ষণ ভালো লক্ষণ না। তার ধারণা তিনি যে কোনো একদিন শুনবেন তার চাকরি শেষ। তখন ভালো ঝামেলায় পড়ে যেতে হবে। কি ঝামেলা সেসব নিয়ে আগে ভাগে চিন্তা করতে ভালো লাগে না। রাতে ঘুম ভেঙে গেলে তিনি খুব চেষ্টা করেন সমস্যা নিয়ে চিন্তা না করতে। খুবই আশ্চর্যের কথা, তিনি এই ব্যাপারে সফল। ঘন্টার পর ঘন্টা তিনি জেগে থাকেন, মাথায় কোনো চিন্তা নেই, ফাঁকা মাথা। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শুনছেন। অক্সফোর্ড ডিকশনারিতে লজ শব্দ সম্পর্কে বলা হয়েছে, a small house in a country where people stay when they want to take part in some types of outdoor sport. গতরাতে শামসুদ্দিন সাহেবের ঘুম ভালো হয়নি। শরীর খুব খারাপ লাগছিল বলে রাত 9টা বাজার আগেই শুয়ে পড়েছিলেন। রাত 11টার দিকে ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম আসে না। মাথায় যন্ত্রণা, বমি বমি ভাব, শরীরে ব্যথা। বিছানায় শুয়ে আরাম পাচ্ছেন না। কাত হয়ে শুলে মনে হয় চিত হয়ে থাকলে ভালো লাগতো। চিত হয়ে থাকলে মনে হয় আগে যেভাবে শুয়েছিলেন সেটাই ভালো ছিল। কপালে হাত দিয়ে কোনো জ্বর টের পাওয়া যাচ্ছে না। তারপরেও কৌতূহলবশত থার্মোমিটার দিয়ে জ্বর দেখলেন। 102-এর সামান্য বেশি। শিশু এবং বৃদ্ধদের জন্য 102 খুব বেশি জ্বর না। 103-এর উপর উঠলে মাথায় পানি ঢালার চিন্তা করতে হয়। তার জ্বর যদি আরও বাড়ে তাহলে বাথরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে বসে থাকলেই হবে। মানুষের সকল অবস্থার জন্যে তৈরি থাকতে হয়। এ ধরনের উচ্চ শ্রেণীর ভাব চিন্তা করে তিনি সময় কাটাতে লাগলেন। মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছে। তখন মনে হচ্ছে তিনি মহিষের গাড়িতে শুয়ে আছেন। গাড়ি একবার এদিকে হেলে যাচ্ছে, আরেকবার ওদিকে হেলছে। মহিষের গায়ের বোটকা গন্ধ তখন নাকে লাগছে। শেষ রাতে জ্বর আরও বাড়ল। থার্মোমিটারে পারদ 3-এর ঘর ছাড়িয়েও কিছু দূর উঠে গেল। তিনি বুঝতে পারছেন তার উচিত বাথরুমে ঢুকে কল ছেড়ে দেয়া, কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো শারীরিক জোরও তিনি পাচ্ছেন না। তিনি জেগে আছেন। জাগ্রত অবস্থাতে তার মনে হচ্ছে মহিষের গাড়িতে শুকনা খড়ের বিছানায় তিনি শুয়ে আছেন। খানা খন্দে পড়ে গাড়িও ঝাঁকাচ্ছে। তিনি সারা শরীরে সে ঝাঁকুনি অনুভব করছেন। সকাল 11টার দিকে মুহিব তার বাবাকে দেখতে এলো। বাড়ির চারপাশে পানি থই থই করছে। আর একটু পানি বাড়লেই ঘরে পানি ঢুকে যাবে। পানি ভেঙে ঘরে ঢুকতে গিয়ে প্যান্ট জুতা কাদায় মাখামাখি। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকে আনন্দিত গলায় বললেন, বাথরুমে ঢুকে সাবান ডলা দিয়ে পা ধুয়ে ফেল, তাকের উপর সাবান আছে। ভেজা প্যান্ট খুলে একটা লুঙ্গি পরে নে, আমার ধোয়া লুঙ্গি আছে। মুহিব বলল, বাবা তোমার শরীর খারাপ? রাতে সামান্য জ্বর এসেছিল, এখন শরীর ফিট, হালকা ফুরফুরে লাগছে। কিছুক্ষণ আগেই তার খুবই খারাপ লাগছিল। বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না। ছেলেকে দেখার পর সত্যি সত্যি ভালো লাগছে। মাথায় চাপ দিয়ে যে যন্ত্রণাটা বসেছিল সেটাও নেই। শরীরে এখন সত্যি সত্যি ফুরফুরে ভাব চলে এসেছে। ছেলের সঙ্গে মুখোমুখি বসে গল্প করবেন ভাবতেই ভালো লাগছে। ভালো লাগাটা এত তীব্র যে বুকে সামান্য ব্যথা বোধ করছেন। তারই ছেলেটা মাঝে মাঝে তাকে দেখতে আসে।
সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলে। ছেলেটা যখন আসে তখন তার মনে হয় বেঁচে থাকা যথেষ্টই আনন্দের ব্যাপার এবং তার নিজের জীবনে কোনোই সমস্যা নেই। কোনো একটা কাজে সংসারের বাইরে বাস করছেন। কাজ শেষ হলেই সংসারে ফিরবেন। মুহিব, নাস্তা খেয়ে এসেছিস? মুহিব বাথরুম থেকে বলল, হুম। চা খাবি? চা বানাবো? হুম। বাড়ির সব খবর ভালো তো? হুম। শামসুদ্দিন সাহেব হেসে ফেললেন। হুম হুম করে কথা বলা মুহিবের শৈশবের অভ্যাস। 1-1.5 বছর বয়সে বাচ্চারা কথা বলা শেখে। একবার বলা শুরু করলে অতি দ্রুত লম্বা লম্বা বাক্য তৈরি শুরু হয়। মুহিবের বেলায় উল্টাটা হয়েছিল। 1.5 বছর বয়স পর্যন্ত সে শুধু হুম বলতো, আর কিছু না, শুধুই হুম। কেমন আছো গো বাবা? হুম। পানি খাবে? হুম। তোমার নাম কি বাবা? হুম। ওরে শোনা, হুম ছাড়া তুমি আর কিছু বলতে পারো না? হুম। শামসুদ্দিন তার ছোট ছেলের নাম দিয়েছিলেন হুম বাবা। শৈশবের অনেক অভ্যাসের মতো হুম বলার অভ্যাস মুহিবের বেলায় স্থায়ী হয়নি। তবে শামসুদ্দিন লক্ষ্য করেছেন, মুহিব যখন অন্যমনস্ক থাকে তখন তার হুঁ বলার অভ্যাস ফিরে আসে। তখন যে প্রশ্নই করেন মুহিব জবাব দেয় হুম বলে। মুহিব, তোর চাকরি বাকরির কিছু হয়েছে? মুহিব জবাব দিল না। শামসুদ্দিন বাথরুম থেকে পানি ঢালার শব্দ পেলেন। তার মন সামান্য খারাপ হলো। ছেলেকে প্রশ্ন করা ঠিক হয়নি। চাকরি পেলে সে নিজেই এসে হাসি মুখে বলতো, বেচারার সমস্যার সমাধান কিছু হচ্ছে না। এই সময় সমস্যার কথা মনে করিয়ে দেয়া অন্যায় একটা কাজ। তিনি সবসময় ভাবেন এই কাজ তিনি কখনো করবেন না। চাকরির কথা জিজ্ঞেস করে ছেলেকে লজ্জা দেবেন না, অথচ প্রতিবারই প্রশ্নটা করেন। মুহিব বাথরুম থেকে বের হয়েছে। সে যে শুধু হাত পা ধুয়েছে তা না, মাথায়ও পানি দিয়েছে, চুল বেয়ে পানি পড়ছে। শামসুদ্দিন ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, আয় কাছে আয়, মাথা মুছিয়ে দেই। মুহিব আপত্তি করল না, বাবার কাছে এগিয়ে গেল। শামসুদ্দিন নিচু গলায় বললেন, চাকরি হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে চিন্তা করে মাথা খারাপ করবি না, যখন হবার হবে, ভাগ্যে যা থাকার তাই হয়। মুহিব বলল, তুমি কি নতুন বাড়ি খুঁজে পেয়েছো? এই বাড়ি ছেড়ে দিতে হবে বলেছিলে। শামসুদ্দিন সাহেবের আবার খানিকটা মন খারাপ হলো। ছেলে তাকে নিয়ে দুশ্চিন্তা করছে। বেচারা নিজের ঝামেলারই কোনো পারাপার নেই, তাকে ভাবতে হচ্ছে অন্যের ঝামেলা নিয়ে। শামসুদ্দিন সাহেব মিথ্যা করে বললেন, এখনো খোঁজা শুরু করি নাই। তাছাড়া লোকজনদের বলা আছে, খুঁজতেও হবে না। তাছাড়া আমি একা মানুষ, আমার কিছু লাগবেও না। একা মানুষের জন্য কিছু লাগে না। কথায় আছে, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মসজিদ। মুহিব বলল, কথাটা হবে হট্ট মন্দির, তুমি মসজিদ বলছো কেন? এখানে মন্দির পাবো কোথায়? আর যদি পাইও, ওরা কি মন্দিরে আমাকে ঘুমাতে দেবে? তুমি কি আজকাল ধর্মকর্ম করছো? দাড়ি দেখে বলছিস? ফজর আর মাগরিবের নামাজটা পড়ার চেষ্টা করি। মুহিব হঠাৎ বলে বসল, বাবা, তুমি কি খুব কষ্টে আছো?